সালেহা দূর থেকে দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি সাগর। সাগর যেন অবাক হয়ে যাচ্ছে, কারণ একজন সাধারণ কাঠুরিয়া সে। তার পক্ষে এটা কিভাবে সম্ভব? এরকম সুন্দরী একজন পরী, তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক, এটা সাগর কল্পনাই করতে পারে না। কারণ এই পরীটা তার জীবন বাঁচিয়েছে, এইভাবে সে এই পরীটাকে ভালোবাসবে কিভাবে? সারিয়া তাকে জড়িয়ে ধরেই রেখেছে এবং বলছে, দেখো, তুমি কি ভাবছো আমি জানি না, তবে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমার আমার ভালো লেগে গিয়েছিল। কিন্তু নিয়তির কি পরিহাস দেখো, তোমাকে ঠিকই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তুমি আহত হয়েছো, সেই জন্য হয়তো সেদিনকে আমি তোমাকে বাঁচাতে পারিনি। তবে এর আগে আমি কখনো মানুষের জগতে যাইনি। মানুষের জগতে গিয়ে যখন প্রথমবার তোমার দিকে আমার নজর পড়ল, তোমাকে আমি শুধু দেখেই যাচ্ছিলাম এবং সত্যি কথা আমার খুব ভালো লেগেছে তোমাকে, এবং প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, পছন্দ করে ফেলেছি। সেই জন্যই আমি তোমাকে ছেড়ে যেতে পারিনি। এতদিন পর আমি তোমাকে এই কথাটা কেন বলছি? কারণ আমি চাচ্ছিলাম তুমি সুস্থ হও। আর তুমি এটাও তো জানতে পেরে গিয়েছো যে আমি একজন পরী, আর জিনের জগতে তুমি এখন আছো। আমি তোমাকে নিয়ে এরকমভাবে বেড়াচ্ছি কিসের জন্য? কারণ আমি তোমাকে পছন্দ করি এবং আমি চাই না তুমি কোনো জিনের হাতে ধরা পড়ো এবং ওরা তোমাকে মেরে ফেলুক, কারণ আমি তোমার সঙ্গে আজীবন বসবাস করতে চাই। এই কথা শোনার পর সাগর একটু বিব্রত বোধ করে বলল, কিন্তু তুমি এটা... সাগর কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সত্যি ওর কাছে বেশ অদ্ভুত লাগছে। সে আপনি তুমি আমতা আমতা করতে লাগলো। সালেহা তখন বলল, আচ্ছা এখন একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, অনেকটা পথ যাত্রা করে এসেছি। সাগর তখন বলল, আমার মা এবং বোন কেমন আছে? ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। তখন সালেহা বলল, আজকে তোমাকে আমি সেখানে নিয়ে যাব। নিয়ে গেলে আশা করি তোমার সেইখানের আক্ষেপটা পূরণ হয়ে যাবে। আর তাছাড়া তুমি সেখানে গেলে হয়তো একটু ভালোও থাকবে। আমি দেখি হিসাম ভাইকে বলি সে কোনো কিছু একটা করতে পারে কিনা। সালেহা ঘর থেকে বেরিয়ে গেল। সাগর সামনের দিকে তাকিয়ে আছে। সাগর এখন প্রায় অনেকটাই সুস্থ, আগের চেয়ে একটু সেরে উঠেছে। আর এখন তার জীবন আর কোনো সংকটাপন্ন অবস্থায় নেই, বরঞ্চ সে এখন সুস্থ হয়ে উঠেছে। তার আর মরণ নাশের কোনো ভয় নেই। ওই অবস্থায় সাগর সেখানে বসে বাইরের দিকে তাকাতে লাগলো। বিশাল বড় বড় ডানাওয়ালা পাখি আসমান দিয়ে ভেসে যাচ্ছে। এগুলো পাখি না, এরা সকলে জিন। চারিদিকে খণ্ড খণ্ড মেঘ উড়ে চলেছে এবং মেঘের মাঝ মাঝ দিয়ে বিশাল বড় বড় বাহন আকাশ দিয়ে ভেসে যাচ্ছে। ঘোড়া আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। বিশাল বড় বড় পাখির পিঠে বড় বড় জিনেরা উড়ে বেড়াচ্ছে। সম্ভবত জিনেদের জগৎ এরকমই হয় এবং ওই সালেহাদের জগৎ থেকে এই জগৎটা একটু ভিন্ন। হিসামদের রাজ্য বোধ হয় এরকমই। হিসাম বেশ খানিক্ষণ পর সালেহাকে সঙ্গে করে ভেতরে প্রবেশ করলো। তারপর তাকে বলল যে, এইখানে তোমরা নিরাপদে থাকতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমাদের ভূমিতে তোমাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তোমরা এখান থেকে কোথাও যেও না, কিছুদিন থাকো। তবে সত্যি কথা বলতে, সালেহা যেরকম একটা কাণ্ড করবে কখনো ভাবতে পারিনি। সে একটা মানুষের প্রেমে পড়বে। আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু আমাকে সে পাত্তাই দিল না। সালেহা তখন বলল, হিসাম ভাই, তুমি আবার সে একই কথা বলতেছো, ফাজলামি রাখো তো। সত্যি সত্যি হিসাম সালেহাকে অনেক বেশি পছন্দ করতো, এমনকি ভালোবাসতো। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে সে তো আর চাইলেই তাকে আর জোর করতে পারে না। এভাবে করে হিসাম সেখান থেকে চলে গেল এবং হিসামকে সালেহা ওই ঘটনাটা বলল। বলার পর বলল, আচ্ছা ঠিক আছে, আমার গাড়ি বহন নিয়ে তুই বিকেলবেলা তাহলে যাস, সেখানে গিয়ে কি চলে আসবি? সালেহা তখন বলল, না, সেখানে একদিন থাকবো এবং থেকে তারপর আমি আসবো, আর এটা নিয়ে তুই চিন্তা করিস না, ঠিক আছে? হিসাম বলল, আচ্ছা ঠিক আছে। হিসাম চলে যাওয়ার পর সালেহা সাগরকে খাইয়ে দিতে লাগলো এবং খুব পরম যত্নে সে সাগরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। সাগর এত সুখ কোথায় রাখবে? কারণ তার এরকম সুখ কপালে সবার মতো না। সে ছোটবেলা থেকে দারিদ্রতা এবং অনেক কষ্ট করে বড় হয়েছে। এরকম আদর যত্ন তার কপালে কি কখনো ছিল? হয়তো না। সাগর কান্না করতে লাগলো, তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওই মুহূর্তে সালেহা তাকে বলল, আরে বোকা ছেলে, কান্না করছো কিসের জন্য? সাগর তখন বলল, আজ পর্যন্ত এরকম পরম আদর এবং যত্নে আমার মা ছাড়া আমাকে কেউ খাইয়ে দেয়নি, আর এরকম করে কেউ যত্নও করেনি। এই প্রথম তুমি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো সালেহা? তুমি তো আসলেই একটা পরী, এবং এত সুন্দরী একটা মেয়ে হয়ে কেন তুমি? সে তখন সাগরের মুখে হাত দিয়ে বলল, আমি জানি না সাগর, ভালোবাসার বোধ হয় কোনো বর্ণ, কোনো রং, ধর্ম কোনো কিছু হয় না। আমি তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসি। তোমার চেহারা, সুরত সেটা তো আছেই, পাশাপাশি তোমার ব্যক্তিত্ব, তোমার কথাবার্তা সমস্ত কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। সেজন্যই হতে পারে হয়তো, তবে আমি জানি না সেটার কারণ।
সাগর সালিহার দিকে এক ধ্যানে তাকিয়েই রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এই গল্পের তৃতীয় এপিসোডে। প্রথম দুটি এপিসোড যারা এখন পর্যন্ত দেখেননি অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে প্রথম দুটি এপিসোড দেখে আসুন। প্রথম দুটি এপিসোড না দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে গল্পগুলো দেরিতে করে দেওয়ার জন্য, কারণ একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আর এপিসোড গল্প পরাপর না শুনলে হয়তো ভালো লাগে না, যার কারণে আপনারা হয়তো অনেকে অপেক্ষা করে আছেন তৃতীয় এবং শেষ পর্বের জন্য। তো এই পর্বে কি হতে চলেছে সেটা এই পর্বটি আপনারা পুরোপুরি শুনলে তারপর হয়তো বিস্তারিত বুঝতে এবং জানতে পারবেন। সেহেতু এই পর্বটি শেষ পর্যন্ত আপনাদের সকলকে থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের আরেকটি পুরাতন চ্যানেল আছে, দ্য মেগা বক্স। সেখানে আপনারা চাইলে আমাদের নিয়মিত গল্প শুনতে চাইলে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন। যারা আমাদের পুরাতন দর্শক আছেন তার কাছে অনুরোধ থাকবে আপনারা একটা জায়গায় 10টা কমেন্ট করবেন, বেশি বেশি করে এঙ্গেজমেন্ট দিবেন ভিডিওতে, যাতে করে ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় এবং আমরা আপনাদের জন্য নিয়মিত গল্প নিয়ে আসি আগ্রহ পেয়ে। সেহেতু অবশ্যই আপনারা আপনাদের সামাজিক কাজে লেগে পড়বেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সমস্ত কিছু করবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আপনাদের প্রিয় হোস্ট আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। আকাশের জঙ্গলের মাঝখান দিয়ে বিশাল বড় একটা গাড়ি বহর নিচের দিকে নামলো। সেখানে 7-8 জন জিন সেই গাড়ি থেকে নামলো। তারা সকলেই ঘোমটা পড়ে আছে। জঙ্গলের চারিদিকে তারা হাঁটাহাঁটি করছে, এদিক ওদিকে দেখাদেখি করছে, কিন্তু তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে সেটা আর বোঝা যাচ্ছে না। চারিদিকে তারা ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু কোথাও কোনো কিছু পাচ্ছে না। হঠাৎ করে তারা একটি কুঁড়ে ঘরের সন্ধান পেল। জিনগুলোর মাথায় ঘোমটা দেওয়া এবং তারা বেশ অদ্ভুতভাবে হাঁটাচলা করছে, একে অন্যের সঙ্গে ইশারার ভাষায় কথা বলছে। বেশ খানিকটা সামনে যেতেই তারা খেয়াল করলো সেই কুঁড়ে ঘরের কাছে গেল, যে ঘরটি সাগর তৈরি করেছিল। সেখানে যাওয়ার পর তারা কিছু আলামত খুঁজে পেল। তার মধ্যে একটা আলামত হচ্ছে সেখানে জিনের দেশের ওষুধের কিছু শিশি পাওয়া গেল, যে শিশিগুলো ওই ঘরের ভিতরে ফালানো আছে। যে শিশিটা সাগরকে খাইয়েছিল সালেহা। সেই সঙ্গে জিনের দেশের আরো কিছু খাবারের থালা এবং সেখানে একটি ওড়না পাওয়া গেল, যেটা কিনা জিনের এবং কোনো একটা পরীর। নিশ্চয়ই এখানে কোনো পরী এসেছিল এবং যে কিনা এই মানুষটাকে সাহায্য করেছে, এবং কোন উদ্দেশ্যে বা কেন সাহায্য করেছে সেটার উদ্দেশ্য জানা যায়নি। এবং নিশ্চয়ই ওই মেয়েটাই ওই জাসুস ছেলেটাকে মানুষের জগৎ থেকে জিনের জগতে প্রবেশ করিয়েছে। কিন্তু এই ওষুধটা তো সাধারণত শরীরে এনার্জি এবং নানান ধরনের কুপকর্মের জন্য ব্যবহার করা হয়। এটা তো সাধারণ কোনো ওষুধ না, এক প্রকার ড্রাগসের মতো। তাহলে কেন তাকে খাওয়ানো হয়েছে? নিশ্চয়ই ওই বুড়িটা মিলে ওই ছেলেটার সঙ্গে জিন রাজ্যের কোনো ক্ষতি করতে চায়। সবাই অদ্ভুতভাবে একে অন্যের দিকে তাকাতে লাগলো এবং নিজেদের ভাষায় কথা বলতে লাগলো। আসলেই তারা কিছু একটা বুঝতে পেরেছে। তারপর একে অন্যের সঙ্গে কথা বলে তারা আবার সেই বিশাল গাড়ি বহরে চড়ে বসলো এবং গাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল। তারপর সেটা একা একাই জঙ্গলের ওপর দিয়ে শূন্যে ভেসে সোজা চলে যেতে লাগলো জিন রাজ্যের দিকে, যেখান থেকে তারা এসেছে। গাড়ি বহর উড়ে চলেছে এবং ছুটে চলেছে জিন রাজ্যের দিকে। জিন রাজ্যের মূল যে বড় রাজবহর আছে সেই রাজবহরের বিশাল এক কক্ষে কয়েকজন জিনেরা মিলে সেখানে গোল বৈঠক করছে। সেখানে তারা কিছু একটা জানতে পেরেছে, যার কারণে হয়তো এরকমটা করছে। সম্ভবত কোনো একটা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই গুজবটা কি সেটাই হয়তো তারা বুঝতে পারছে না। বিশাল সেই গাড়ি বহরের লোকজনগুলো গাড়ি থেকে নেমে সোজা সেই গোল বৈঠকওয়ালা রুমের ভিতরে প্রবেশ করলো এবং তারা বলল যে কি খবর নিয়ে এসেছো তোমরা? তাদের মধ্যে থেকে একজন এগিয়ে আসলো এবং সেই জিনিসপাতিগুলো তাদের সামনে রাখলো। রাখার পর সেই জিনগুলো সমস্ত ডিটেলস বলল যে এরকম এরকম ব্যাপার। তারপর সেখান থেকে একজন জিনকে ভেতর থেকে ডাকা হলো। ডাকার পর সেই জিনগুলো ভেতরে এসে সেই ওড়না এবং আলামত শুকে বলল যে এটা কার এবং কে একে এই ভেতরে নিয়ে এসেছে। এবং সত্যি সত্যি তারা যা ভাবছে সেটাই, যে তাদের রাজ্যে একটা মানুষ জাসুস প্রবেশ করেছে, যারা কিনা এই রাজ্যের ক্ষতি করতে চায় এবং এই রাজ্য থেকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ সম্পদ তারা নিয়ে যাবে এবং এমনও হতে পারে যে রাজ্যটা ধ্বংস করে দিতে পারে। জিনেরা আর কার হোক না কেন মানুষকে খুব বেশি ভয় পায় এবং মানুষ ভীতি তাদের মধ্যে অনেক বেশি পরিমাণে আছে। এই কারণে কোনো মানুষ আজ পর্যন্ত জিনের জগতে প্রবেশ করতে পারেনি। তাদের বর্ডার ভেদ করে এই প্রথমবারের মতো কোনো মানুষ প্রবেশ করলো কয়েক হাজার বছরের মধ্যে। তারা বেশ ভয় পেয়ে গেছে। এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ রেগে গেল সেখানকার রাজা এবং উপদেষ্টাগণ।
সকলে রেগে যাওয়ার পরে ওই মেয়েকে খোঁজার জন্য চারিদিকে পাঠানো হলো এবং সেই মেয়ের বাসা পর্যন্ত পৌঁছে গেল। এবং যখন জানতে পারলো এই মেয়েটি সওদাগরের মেয়ে, তখন সওদাগরকে তলব করে পাঠানো হলো এবং বলল, তোর মেয়ে কোথায় গিয়েছে এবং তোর মেয়ে কেন একজন জাসুস মানুষকে এই জগতে পাঠিয়েছে এবং এখানে এনে আমাদের ক্ষতি করতে চায়, তাই না? সওদাগর তখন বলল, এই বিষয়ে আমি কিছু জানি না, আর আমার মেয়ে তো বাড়িতে নেই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে হারিয়ে গিয়েছে। এই কথা বলার পর সেই রাজা বলল, তুই নিজেই কিছু একটা করেছিস, বল তোর মেয়ে কোথায় এবং তাকে কোথায় লুকিয়ে রেখেছিস। সওদাগর তখন বলল, আমি সত্যি বলছি, আমার এখানে কেউ নেই, আমার মেয়েকে দুদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, আর তাছাড়া সে কোথায় গিয়েছে আমি কিভাবে বলবো। তখন সওদাগর সবকিছু জানার পরে বলল, এমনও তো হতে পারে সেই মানুষটা আমার মেয়েকে বশ করেছে এবং বশ করে সে সাথে করে নিয়ে গিয়েছে, তাই না? সেই মানুষটা বড় তান্ত্রিক হতে পারে, অনেক বড় কালো জাদুবিদ হতে পারে, হতে পারে না? তাহলে আপনি আমার পর কেন দোষটা পাচ্ছেন? এই কথা বলার পর তখন সর্দার বলল, হ্যাঁ এমনটাও তো হতে পারে, কিন্তু তোর মেয়ে ওইখানে এই লাল এবং নীল শিশি নিয়ে কেন গিয়েছিল এবং কেন বা সেখানে ওড়না ফেলে রেখে এসেছে? সওদাগর তখন বলল, এমনও তো হতে পারে যে আমার মেয়ে ভুলবশত এই রাজ্যের বাহিরে চলে গিয়েছিল এবং তখন ওই কালো জাদুবিদ আমার মেয়েকে তখন বশ করেছে এবং বশ করে এই সমস্ত জিনিস আনার জন্য আনতে বলেছে বা এই সমস্ত জিনিস করিয়েছে। হতে পারে না? আপনারা খোঁজ খবর লাগান, আপনি শুধুমাত্র আমাদেরকে কেন দোষ দিচ্ছেন? জিন সর্দার তখন বললেন, কথা সত্য বলেছে, এমনও তো হতে পারে যে বশ করেছে। তবুও সওদাগর শোনো, তোমার মেয়ে দোষ করেছে, কারণ এই রাজ্য থেকে বের হওয়ার কোনো এখতিয়ার নেই, নিয়ম ছাড়া, অনুমতি ছাড়া। আর তাছাড়া মেয়েদের তো একদমই নেই, পুরোপুরি অনুমতি ছাড়া এবং গার্ডিয়ান ছাড়া কেউ এই রাজ্য থেকে বের হতে পারে না। তোমার মেয়ে বের হয়ে কেন একজন মানুষের কাছে ধরা দিল এবং সে আমাদের রাজ্যের ধ্বংস করার চিন্তা ভাবনা করছে? তুমি তো জানো আমাদের রাজ্যে অনেক প্রাকৃতিক সম্পদ আছে যা মানুষের হাতে লেগে গেলে তারা অনেক শক্তিশালী হয়ে আমাদের রাজ্যকে ধ্বংস করে ফেলবে। আর আমাদের এই বড় জিনভূমি মানুষের রাজ্যের খুব কাছাকাছি, খুব কাছাকাছি বলে একদমই কাছাকাছি, এখান থেকে মানুষের গ্রাম দেখা যায়। আমরা তো এই ভয়ে সবসময় থাকি যে মানুষ আমাদেরকে কোনো ক্ষতি না করে ফেলে, আমরা তো সবসময় এই ভয়েই থাকি, তুমি জানো না সওদাগর? এই কথা বলার পর তখন সালেহার বাবা বলল, হ্যাঁ আমি জানি, এই জন্য ক্ষমা করবেন, আমি বিষয়টা দেখছি, আপনারা আগে আমার মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করুন, তাহলে হয়তো আমি আসল বিষয়টা তার কাছ থেকে শুনে বলতে পারবো। কথা বলতেই তখন সওদাগর ওইখান থেকে চলে আসলো এবং ওই যে জিন সাম্রাজ্য আছে সেখানকার রাজা নির্দেশ দিলেন, কোথায় আছে তাদেরকে খুঁজে নিয়ে আসো, যদি জিন রাজ্যের বাইরে থাকে তাহলে জিন রাজ্যের বাইরে থেকে খুঁজে নিয়ে আসো। আর তান্ত্রিকটা কি বলেছে? তখন সেই জেলা সব জিনগুলো বলল, তান্ত্রিকটা কিছুই বলেনি, তারা বলেছে যে এই রাজ্যে এখন কোনো মানুষের স্পর্শ নেই, ছিল কিছুদিন আগ পর্যন্ত, 2 দিন আগ পর্যন্ত, কিন্তু এখন আর সেটা পাওয়া যাচ্ছে না। তারা নিশ্চয়ই এই জিন রাজ্যের বাইরে বেরিয়ে গিয়েছে, আমার যতটুকু ধারণা ততটুকু ধারণা থেকে আমি বললাম। তখন রাজা বলল, ঠিক আছে, তোমরা 4 জন বহর নিয়ে চারদিকে যাও, পৃথিবীর 4 প্রান্তে তাদেরকে খুঁজে নিয়ে আসো, আর হ্যাঁ সাবধান থাকবে, খুঁজে আমার কাছে নিয়ে আসবে, আমি জানতে চাই তাদের। এই অবস্থায় 4 জন গাড়িবহর রক্ষী সকলে চলে গেল সোজা গাড়িবহরের বাহিরে বর্ডার পার হয়ে। সালেহা এবং সাগর বেশ খানিকক্ষণ হয়েছে মানুষের জগতে প্রবেশ করেছে। তারা তাদের বাড়ির কাছাকাছি একটি বড় নদীর পাড়ে বসে আছে। সালেহা সাগরের বুকের ভিতরে চুপ করে খাপটি মেরে বসে আছে। সাগর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে এবং সত্যি কথা বলতে সাগরের কাছে বেশ ভালো লাগছে। সালেহা বেশ খুশি এবং বেশ আনন্দিত, কারণ তার জীবনের একটা আশা এবং ভালোবাসা পূর্ণ হয়েছে। সালেহা এই জীবনটা চেয়েছিল বহু বছর ধরে, কিন্তু হয়তো সেটা তার কাছে ধরা দেয়নি কখনো। সে খুব পরম সুখে সাগরের বুকের মধ্যে পিঠ ঠেকিয়ে বসে আছে। সত্যি কথা তার খুব ভালো লাগছে। মৃদু বাতাস, নদীর পাড়, আর হু হু করে বাতাস বইছে, কি সুন্দর লাগছে তার কাছে। সে গল্প করতে লাগলো। সালেহাকে সাগর বলল, যদি তোমার রাজ্যের কেউ টের পেয়ে যায়? আমি হিসাম ভাইয়ের কাছ থেকে শুনেছি কি কারণে আমরা সেখানে গিয়েছি। সত্যি কথা বলতে তুমি এখান থেকে চলে যাও, তুমি হয়তো খুব বড় একটা বিপদে পড়বে, জিনের সকলে যদি জেনে যায়। তখন সালেহা বলল, আরে না, এরকম কোনো কিছুই হবে না, তুমি তো চিন্তা করছো কিসের জন্য? চিন্তা করার তো কোনো কারণ নেই, আমি আছি না। বেশ খানিকক্ষণ তারা সেখানে বসে রয়েছে। সাগর তখন বলল, চলো এখন যাওয়া যাক। তারা 2টো গাড়ি বহরে এসেছে। গাড়ি বহর বলতে 2টো ঘোড়া টেনে নিয়ে এসেছে একটা বিশাল গাড়ি বহর। সেই গাড়ি বহরটাই আবার চড়ে বসলো। খানিকটা সামনের দিকে গেল, যার পর সাগরদের বাড়িতে সাগর পৌঁছে গেল। সাগর আবার তার মা এবং বোনকে দেখতে পেয়ে সত্যি বেশ খুশি হয়ে গেল এবং তাদেরকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল, মা আমি বেশ ভালো আছি, তুমি চিন্তা করো না তো, যেখানে আমি চাকরি করি সেই জায়গাটা বেশ ভালো,
আসার পথে সালেহা সাগরকে বেশ কিছু টাকা দিয়েছিল, বলেছিল এগুলো তোমার মাকে দিতে, যাতে করে উনি আরও কিছুদিন একদম নিরিবিলি বা তোমাকে ছাড়া কোনো চিন্তা ভাবনা না করেই থাকে এবং যেন ভাববে যে তুমি ভালো আছো। ওই মুহূর্তে সালেহা তখন সাগরকে টাকাগুলো এগিয়ে দিতে বলল। সালেহাকে কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র সাগরকে দেখা যাচ্ছে। সালেহা অদৃশ্য অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। সাগর তখন সালেহার দিকে তাকিয়ে তার মায়ের দিকে তাকানোর পর টাকার বান্ডিলটা তার মার দিকে এগিয়ে দিল, বলল, মা, এই টাকাগুলো তোমার কাছে রাখো, আশা করি তোমাদের কোনো অভাব হবে না। আমি যেখানে চাকরি করি ওনারা বেশ ভালো এবং আমাকে এই টাকাগুলো তোমাদেরকে দিয়ে যেতে বলেছে। ঘরের চালটা সারিও, ঠিক আছে? আমি তো আর এখন থাকতে পারছি না, আমি এখন চলে যেতে হবে, তবে আসবো তোমার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে এবং আমি তোমাদের আশেপাশেই আছি, ঠিক আছে? যদি প্রয়োজন হয় আমাকে শুধুমাত্র ইশারা দিয়ে ডাক দিও, আমি টের পেলে তোমার কাছে চলে আসবো। এই কথা বলার পর তারা বেশ খানিকক্ষণ গল্পগুজব করলো। সাগর এবং সালেহা পাশাপাশি বসে রইল। সাগরকে তারা খেতে দিল এবং সত্যি কথা বলতে সাগরের খুব ভালো লাগছিল। বেশ ভালো সময় কাটালো। সময় কাটানোর পর সাগর ঘর থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সেই জিনের গাড়ি বহরটা পার্ক করা রয়েছে, আর সামনে থাকলে ওরা হয়তো বিষয়টা দেখতে পারবে না। ঘরের দরজা বন্ধ করে দিল সাগরের মা। সাগর তখন বাইরে এসে সালেহার হাত ধরে গাড়িতে চড়ে বসলো। গাড়িটা জঙ্গলের মধ্যে খুব দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। সামনে একজন জিন সেই গাড়িটাকে ছোটাচ্ছে এবং সালেহা এবং ও তখন ঘরের ভিতরে ওই বড় গাড়ির ভিতরে বসে আছে, একে অন্যের হাত ধরে কাঁধে মাথা রেখে। সত্যি কথা, সাগরের খুব ভালো লাগছে। সাগর কখনো ভাবতে পারেনি যে সে একজন সামান্য কাঠুরিয়া হয়ে এরকম একটা পরিস্থিতি বা সিচুয়েশনের মধ্যে পড়বে, যা কিনা তাকে এক অন্য ভুবনে নিয়ে যাবে। সে সালেহাকে কি ভালোবাসতে শুরু করেছে নাকি অন্য কোনো কিছু? সাগর তখন ওরকম ভাবে তার সঙ্গে কথা বলছিল। হঠাৎ করে এই গাড়িটা থেমে গেল এবং গাড়ির একটা চাকা ভেঙে গাড়িটা কাত হয়ে গিয়েছে। সম্ভবত গাড়ির উপর হামলা হয়েছে। সঙ্গে সঙ্গেই সাগর বলল, কি হয়েছে? ওই মুহূর্তে সামনের জিনটা বলল, হামলা হয়েছে আমাদের উপর। তাই বলে সে ওইখান থেকে পালিয়ে গেল। এই জিনটা বেশ ভীতু, এরকম করে পালিয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। গাড়িয়াল জিনটাকে ধরার জন্য আরো কয়েকজন জিন তার পেছন পেছন গেল, একটা বিশাল রক্ষী বহর। সেখানে সঙ্গে সঙ্গে সালেহা নিচে নামার পর বলল যে, তোরা কারা এবং আমার পথ আটকেছিস কিসের জন্য? তুই কি কার গাড়ির পথ আটকেছিস তুই জানিস? ওই মুহূর্তে সেখান থেকে একটা বড় জিন নেমে আসলো, প্রায় 8 ফুটের মতো লম্বা। ঘোড়া থেকে নামার পর বলল, সালেহা তখন তাদের ভাষায় জবাব দিল, সাগর এসবের কিছুই বুঝতে পারছিল না, ওরা ওদের ভাষায় কথা বলছে। হঠাৎ করেই সালেহা তখন বলল, তোরা এখান থেকে চলে যা, আমাকে খ্যাপাস না, আমার কিন্তু শক্তি তোদের থেকে বেশি। ওই মুহূর্তে সেই জিনটা সালেহার কাছে এসে বলল, তোর শক্তি কতখানি সেটা আমি জানি, তুই সদাগরের মেয়ে, কোনো বড় কিছু না। ওই মুহূর্তে সালেহা তখন বলে উঠল, তুই আবু হিসামকে চিনিস? আবু হিসাম কি হয় আমার জানিস? আমার মামাতো ভাই। আর আবু হিসাম তোদের রাজ্য থেকে অনেক বড়। আর আবু হিসাম যদি একবার জানতে পারে যে আমাকে এরকমভাবে আটক করেছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। ওই মুহূর্তে সেই জিনের যেসব রক্ষীবহর ছিল তারা বলল, আবু হিসামের কথা কেন বলছে? আবু হিসাম তো বেশ শক্তিশালী, ও খুব বড় যোদ্ধা, ওর কথা কেন বলছে? ওই মুহূর্তে সেই বড় লম্বা জিনটা বলল, কে আবু হিসাম? আমরা চিনি না, ওকে বন্দি করো, আমাদের রাজা আর হুকুম আছে, আর এই মানুষের বাচ্চাটাকে বন্দি করো, এ নিশ্চয়ই ওকে বশ করেছে, আর নিশ্চয়ই ও কালো জাদু জানে। সে কথা বলতেই তখন সালেহা তার শক্তি দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। এক প্রকার তাদের যে আলোর শক্তি আছে, তারা খুব দ্রুত গতিতে চারিদিকে ছুটতে লাগলো এবং চারিদিকে আলোই ভরে গেল। সালেহা তখন তাদেরকে প্রতিরক্ষা এবং বার করছে, একে একে তাদের বেশ কিছু সৈন্যকে একদম কাত করে ফেললো। ওই অবস্থায় তখন ওইখানে ওই জিনটি, যে 8 ফুট লম্বা জিনটা ছিল, সে হয়তো বুদ্ধিমান একজন জিন, সে সঙ্গে সঙ্গেই সালেহার সঙ্গে মারামারি না করে সেই ছেলেটাকে গিয়ে চেপে ধরলো এবং তার গলায় ছুরি ধরলো। সত্যি সত্যি ওই জিনটা বুঝতে পেরে গিয়েছে নিশ্চয়ই সালেহার দুর্বল স্থান এটা। সালেহার সঙ্গে হয়তো তারা মারামারি করে পারবে না বা শক্তিতে পারবে না, কিন্তু বুদ্ধি খাটিয়ে সালেহাকে নিশ্চয়ই কাব্যঘাত করতে পারবে। সেই জন্য সে সাগরের গলায় ছুরি ধরলো এবং ছুরি ধরে বলল যে, এখন কি করবি? ওকে আমি মেরে ফেলবো। সত্যি সত্যি ওই জিনটা বুঝতে পেরেছে যে সালেহা নিশ্চয়ই এই ছেলেটার প্রতি দুর্বল এবং নিশ্চয়ই এই ছেলেটার সঙ্গে ওর কোনো সম্পর্ক আছে, এবং এটাই আসল বাস্তবতা, আসল সত্য। এবং সে এটাও বুঝতে পারলো যে এই ছেলেটার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে এবং এই ছেলেটার মধ্যে কোনো শক্তি নেই। যদি শক্তি থাকতো তাহলে নিশ্চয়ই তাকে ওইখান থেকে ছিটকে ফেলে দিত বা যেভাবে হোক কাছেও আসতে পারতো না।
কিন্তু এটা যেহেতু হয়েছে তার মানে তার কাছে কোনো শক্তি নেই। সালেহা তখন বলল, আচ্ছা ওকে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কি করতে হবে আমি বলছি, আমাকে সঙ্গে করে নিয়ে চলো, ও তো একজন মানুষ, ওকে এখানে রেখে যাও, আমাকে সঙ্গে করে নিয়ে চলো। তখন সেই বড় জিনটা বলল, তুমি তো দোষ করেছো সেটা তো স্বীকার করেই নিয়েছো, তোমারও বিচার আছে, আর সেই সঙ্গে ওরও বিচার আছে। ও মানুষের জগৎ থেকে জিনের জগৎ ঘুরে এসেছে, এটা ওর বিচারের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। সর্বসাকুল্যে বলতে গেলে আমি এর বিচার করব না, এর বিচার করবে আমাদের সম্রাট, সেহেতু আমাদের সঙ্গে চলো। ওই অবস্থায় সালেহাকে তখন বন্দি করা হলো এবং সেই সঙ্গে সাগরকে বন্দি করে সাথে করে নিয়ে যাওয়া হলো। ওই অবস্থায় তারা উড়ন্ত হয়ে চলে গেল বর্ডার পার হয়ে সেই রাজ্যের দিকে। সীমান্তের একদম শেষ প্রান্তে তারা মিলিয়ে গেল। সালেহা এবং সাগর দুজনে আটক পড়েছে এবং তারা ওই বড় জালির ভিতরে বসে আছে এক পাশাপাশি আর কি। তাদের বিচার হবে, কি হবে সালেহা বুঝতে পারছে না, হয়তো তার এখানে আসা উচিত হয়নি। সে সাগর তখন বলতে লাগলো, সালেহা আমার জন্য তুমি ফেসে গেলে, কেন তুমি এমনটা করতে গেলে? ওই মুহূর্তে সালেহা সাগরকে জড়িয়ে ধরে বলল, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিছু হতে দিব না, আমার প্রাণ থাকতে না। সাগর তখন আঁখি টলটল করছে। সে সালেহার দিকে তাকিয়ে বলল, তুমি এমন কেন, তুমি আমাকে এত ভালোবাসো কেন? ওই কথা বলে তারা ওইখানে নিজেকে জড়িয়ে ধরে গাড়ি চলতে শুরু করলো এবং হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। বেশ খানিকটা সময় পেরিয়েছে। আবু হিসাম বাইরে থেকে ফিরে চারিদিকে ঘাটাঘাটি করছে। চলে গেল সে সালেহা এবং সাগরের রুমে। সেখানে গিয়ে তাদেরকে দেখতে পেল না। অনেকটা সময় পার হয়েছে। গাড়িয়ালকে খোঁজ করার জন্য সে ডাক খবর পাঠালো, কিন্তু ওইখানকার যেসব গাড়িয়ালরা আছে সে বলল 13 নম্বর গাড়ি তো এখনো আসেনি, সম্ভবত দুলদুল সাথে করে গেছে, কিন্তু দুলদুলের তো কোনো খোঁজ নেই, সে তো আসেনি এখন পর্যন্ত, আর গাড়িটা এখন পর্যন্ত পৌঁছালো না। কিন্তু সালেহা তো বলেছিল সে ফিরে আসবে, কিছুই বোঝা যাচ্ছে না। আবু হিসাম বেশ বড় একজন যোদ্ধা, সে তখন আশেপাশে অনেক জায়গায় খোঁজ করতে লাগলো। সালেহা এবং সাগরকে যে এখানে নিয়ে এসেছে সেটা এখানকার অনেকেই জানে না, এই জন্য সে আর কোনো কিছু ওরকম ভাবে জোর দিয়েও বলতে পারছে না। আবু হিসাম তখন এদিক ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। সে প্রাসাদ থেকে বেরিয়ে সামনে উড়ন্ত অবস্থায় যেতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দেখলো প্রাসাদের শেষ প্রান্তে দক্ষিণের জঙ্গলের একদম কোণার দিকে দুলদুল ঘাপটি মেরে বসে আছে। সম্ভবত সে ভয় পেয়েছে। দুলদুলকে দেখে সঙ্গে সঙ্গে আবু হিসাম ঘোড়া থেকে নেমে বলল, দুলদুল তুই এখানে কি করছিস? আর সালেহা কোথায়? গাড়ি কোথায়? একথা বলতে দুলদুল ভয় পেয়ে বলল, আমাকে মারবেন না দয়া করে, আমি কিছু করিনি, আমি এখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। একদল জিন হামলা করেছিল এখানে, এবং হামলা করে ওরা সালেহা এবং ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়েছে। আমি কিছু জানি না, আমাকে দয়া করে মারবেন না। আবু হিসাম বেশ ভালো একজন জিন, বর্বর জাতির জিন না যে যে কোনো জিনকে গলা কেটে হত্যা করবে বা মেরে ফেলবে। আবু হিসাম বলল, তুই এসে আমাকে কেন বলিসনি, তুই এখানে কেন পালিয়ে আছিস? তখন দুলদুল বলল, আমি খুব ভয় পেয়েছি, আমি কিভাবে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না, যার কারণে আমি এখানে চলে এসেছি, এবং আমি সত্যি আপনার কাছে যেতে ভয় পাচ্ছিলাম। আপনি কি না কি করেন, এখন আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না দয়া করে। এই মুহূর্তে তখন আবু হিসাম বলল, তোকে মারবো কিসের জন্য, তুই কি করেছিস? তুই তোর প্রাণ নিয়ে বেঁচে এসেছিস, এটা বরঞ্চ ভালো হয়েছে, তবে একটা ভুল করেছিস আমাকে এসে না বলে। সর এখান থেকে সর, আর প্রাসাদে ফিরে যা। গাড়িটা নিয়ে এসেছিস, যা গাড়িটা নিয়ে আয়। ওটা না দেখলে আমার আব্বা হুজুর হয়তো ভীষণ রাগ করবেন, কারণ ওইটা স্পেশাল রাজ গাড়িয়াল আর কি। ও তখন কয়েকজন জিন নিয়ে সেদিকে যেতে শুরু করলো, আর আবু হিসাম ওই অবস্থায় উড়াল দিতে লাগলো তার মামাতো বোনের রাজ্যের দিকে, মানে হচ্ছে তার ফুফুর রাজ্যের দিকে, যেখানে মূলত সে ওইখানে গিয়ে দেখতে পারবে যে সেখানে কি অবস্থা এবং কি পরিস্থিতি। আবু হিসাম সেদিকে তার ঘোড়াবাহন নিয়ে চলে গেল। বেশ খানিকটা সময় পেরিয়েছে। চারিদিকে অন্ধকার এবং কুঠির। সালেহা এবং সাগর দুজন আলাদা আলাদা ছেলে। সালেহাকে রাখা হয়েছে মহিলা ছেলে আর সাগরকে পুরুষ ছেলে। সেখানে বেশ কিছু ভয়ঙ্কর জিন তাকে উত্তপ্ত করছে, এবং সত্যি কথা বলতে সাগর বেশ খানিকটা ভয় পাচ্ছে। ভয়ে এসে কান্না করে ফেলেছে এবং তার শরীর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে। পাথরের এই ঘরে প্রচন্ড পরিমাণ গরম, আর চারিদিকটা বেশ উত্তপ্ত অবস্থায়। জিনেরা তার পাশে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে চিৎকার করছে। ওই পাশ থেকে সালেহা তখন বলল, তোদেরকে কিন্তু একদম প্রাণে মেরে ফেলবো ওকে যদি ভয় দেখাস। এর আগে এই সমস্ত জিনেরা কখনো মানুষ দেখেনি বলেই মানুষকে নিয়ে তারা মজা করছে। সাগরকে আসমানের দিকে ছুঁড়ে মারছে বা নিচের দিকে ফেলছে। সাগর খুব ভয় পাচ্ছে। এক প্রকারে সাগর প্রায় অচেতন হয়ে পড়ল, এবং সত্যি কথা বলতে সাগরের এরকম অদ্ভুত আচরণ এই জিনেরা দেখে খুব মজা পাচ্ছে। বেশ খানিকটা সময় পার হলো। ওদিকে সালেহা চিৎকার করে মারা যাচ্ছে, মানে কেন ওর সঙ্গে এরকম করা হচ্ছে।
বেশ খানিক্ষণ পর দুজন রক্ষী সালেহাকে বের করে নিয়ে আসলো এবং সালেহা খুব জেদ খাটাতে লাগলো। সদাগরের সাথে ছিল। সদাগর তখন বলল, সালেহা, তুই এমনটা কেন করলি মা? তুই ওই জাসুস শয়তানটাকে কেন সাহায্য করলি, ওই তান্ত্রিক শয়তানটাকে? সালেহা তখন বলল, বাবা, তুমি এদের কথা বিশ্বাস করছো? ও কোনো জাসুস নয় বা কোনো শয়তান নয়, ও কোনো তান্ত্রিকও নয়। তুমি কেন এটা করছো? তখন সালেহাকে রাজদরবারে হাজির করা হলো এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে, কেন তুই ওই জাসুসটাকে এখানে নিয়ে এসেছিস এবং প্রবেশ করিয়েছিস? ও আমাদের রাজ্যের ক্ষতি করবে। তুই জানিস না আমাদের রাজ্যে প্রাকৃতিক সম্পদ আছে, এগুলো নেওয়ার জন্য অনেক মানুষ, অনেক জিন, অনেকেই আমাদের এখানকার প্রতি নজর আছে। তুই এমনটা কেন করলি? সালেহা তখন বলল, আপনারা ভুল বলছেন সর্দার, আমি সত্যি এমন কোনো কিছু করিনি। আমি এটা ভুল করেছি, হ্যাঁ, যে আমি অনুমতি ব্যতি রেখে এই রাজ্যের বাহিরে গিয়েছি, কিন্তু সেটার ভুলের জন্য আপনি কি একজন সাধারণ মানুষকে শাস্তি দিতে পারেন না? সেদিনকে কি ঘটনা ঘটেছিল আমি আপনাদেরকে বলছি। ওইখানে থাকা দুজন জিন তখন বললেন, কোনো ঘটনা শোনাতে হবে না, ধারায় পাড়া সব ঘটনা শুনিয়ে আমাদের মাথা খারাপ করে ফেলেছে। 8 ফুট লম্বা সেই জিনটা সমস্ত কিছু জানে বা বোঝে। সে বুঝতে পারছে যে সালেহা ওই ছেলেটাকে ভালোবাসে, কিন্তু রাজ্যের স্বার্থে এরকম কোনো কিছু বলা যাবে না। ছেলেটাকে আজীবন কারাবাস দেওয়া হবে এখানে থাকে এবং ও এখানে আজীবন থেকে যাবে। সালেহা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে কি আসলে এরকমটা কোনো কিছু হতে দিবে? সালেহা তখন ছোটাছুটি করতে লাগলো, বলল, আপনি ভুল বুঝছেন হুজুর, আপনি সত্যি ভুল বুঝছেন। কথা বলার পর সে বলল, ভুল বোঝাবুঝির কিছু নেই, ওই জাসুসটা আজীবন আমাদের কারাগারে বন্দী থাকবে। আর তুমি যে ভুল করেছো, শুধুমাত্র এই সদাগরের মেয়ে বলে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এর পরবর্তীতে যদি এরকম কোনো ভুল করো তাহলে তোমার খবর আছে এবং তোমাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে যে তুমি এগুলো করার দুঃসাহস আর কখনোই পাবা না। কথা বলার পর সত্যি সত্যি সাগর আসলে খুব ভয় পেয়ে গিয়েছে। আর ওইদিকে সালেহাকে মুক্তি দিয়ে দেওয়া হলো এবং বলল, এখান থেকে চলে যা। তারপর ওই অবস্থায় সালেহাকে নিয়ে চলে গেল সেই সদাগর তার বাড়িতে নিয়ে যাওয়ার পর সালেহাকে কক্ষে বন্দি করে রাখলো এবং বলল, তোর আজকে থেকে ঘর থেকে বের হওয়া নিষেধ, তুই আর এখান থেকে বের হতে পারবি না। আমার পিঠে পিঠে এরকম কাণ্ড করে বেড়াচ্ছিস, আমার মান সম্মান কিচ্ছু রাখলি না। আমি কত বড় সদাগর তুই জানিস, কত বড় ব্যবসায়ী, আমার মান সম্মান সব নষ্ট করে ফেললি তুই। এটা তো খুব ভালো হয়েছে যে কেউ বিষয়টা জানে না, তবে 5 কান হয়ে গেলে আমার মান সম্মান কোথায় যাবে? আজকে থেকে তুই এখানেই থাকবি, এখান থেকে তুই বের হতে পারবি না। সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আদতেও কি সে তার সাগরকে এখান থেকে উদ্ধার করতে পারবে? সাগরকে সে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, আর যে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। এই খবরটা সেই 8 ফুট লম্বা জিনটি সকলের কাছ থেকে লুকিয়েছে এবং সকল মনে করছে যে জাসুসটা আটকা পড়েছে এবং সত্যি সত্যি পুরো রাজ্যে ঢেরা পিটিয়ে জানিয়ে দেওয়া হলো মানুষ জাসুস আটকা পড়েছে এবং সে কারাগারে আছে এবং তাকে কঠোর শাস্তির সম্মুখীন করা হবে সকলের সামনে এবং খুব শীঘ্রই তার বিচার করা হবে। তারা ভেবেছিল হয়তো ওই ছেলেটাকে, মানুষটাকে তারা শাস্তি দিয়ে মানে আজীবন কারাবাস দিবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টেছে রাজ্যের মানুষের সিদ্ধান্তের উপর। সকলে বলেছে তার ফাঁসি চাই এবং সে আমাদের রাজ্যের ক্ষতি করতে এসেছিল, তার ফাঁসি চাই। এই কথার উপর ভিত্তি করে প্রায় মাঝখানে 2-3 দিন কেটে গিয়েছে। আবু হিশাম এদিকে এসে খোঁজাখুঁজি করে গিয়েছে, কিন্তু খবরটা পেয়েছে যে সে ওখানে বন্দী, কিন্তু সে চাইলেও এখন আর তার ফুফুর বাড়িতে যেতে পারছে না। সত্যি কথা বলতে আবু হিশাম চাচ্ছে যে ওরা দুজন একত্রিত হোক, কিন্তু এই রাজ্যের সঙ্গে সে একা হয়তো কোনো কিছু পারবে না, তাকে বুদ্ধি খাটিয়ে কোনো কিছু একটা করতে হবে। সর্বপ্রথম তাকে সাগরকে এখান থেকে উদ্ধার করতে হবে, আর খুব শীঘ্রই তাকে হত্যা করা হবে, একদম খুব ক্রুলভাবে, একদম রাজ্যের মাঝ বরাবর শুলে চড়িয়ে দাও। এটা যখন সকলে দেখবে সকলে মজা পাবে। চারিদিকে একটা আনন্দ, উল্লাস এবং আমেজ সৃষ্টি হলো এবং এমন আমেজ যে আমেজের উপর তারা সত্যি এক প্রকার মানে ঈদের আনন্দের মতো করতে শুরু করলো। সকলে বেশ খুশি এবং বেশ আনন্দিত এই বিষয়টা নিয়ে। সালেহা বিষয়টা শোনার পর সে সত্যি খুব মন খারাপ করলো এবং সালেহার বান্ধবী ওদিনকে এসেছিল, কিন্তু সালেহার বান্ধবীকে দেখে তার বাবা খুব বেশি একটা পছন্দ করলো না, কারণ সম্ভবত এই কাজটা সালেহার বান্ধবী মিলেই তারা করেছে, কারণ এর আগে সালেহার বাবার গাড়িবহর এখানে দেখা গিয়েছিল। সালেহার সঙ্গে যখন তার বান্ধবী দেখা করলো, সালেহার সমস্ত ঘটনা বলল এবং সালেহার সেই বান্ধবী বলল, আমি এখন কি বা করতে পারি। যাওয়ার পথে সদাগরের সঙ্গে সালেহার বান্ধবীর দেখা হলো। তারপর সদাগর বলল, আমার মেয়ের সঙ্গে তোমার দেখা করতে আসার দরকার নেই, তুমিই তাকে ফাঁসিয়েছ এবং নষ্ট করেছ, আমি জানি সমস্ত বিষয়গুলো। সালেহার বান্ধবী তখন বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমার ভুল হয়েছে, আমি তাকে সাহায্য করিনি, কিন্তু আপনি আমার যে অপবাদ দিলেন এটা আপনি ঠিক করেননি। ওইখান থেকে সে চলে গেল। সালেহা বেশ মন খারাপ করে সবসময় বসে থাকতো এবং ও জানতে পেরেছে যে যেভাবেই হোক সাগরকে শুলে চড়ানো হবে এবং ওইখান থেকেই সাগরকে এমনভাবে আটক করা হয়েছে যে তাকে আর বের করা কোনোভাবে সম্ভব না। সালেহার দিন এরকম ভাবে কাটতে শুরু করলো। আবু হিশাম চিন্তা করছে সে কিভাবে সমস্ত কিছু করবে। আবু হিশাম একদিন সুযোগ বুঝে সালেহার ঘরে প্রবেশ করলো
তারপর বলল, সালেহা। আবু হিসামকে দেখে সালিহা তাকে সত্যি সত্যি গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো এবং জড়িয়ে ধরে বলল যে আমার সর্বনাশ হয়ে গিয়েছে, ওরা আমার সাগরকে মেরে ফেলবে। ভাই, তুমি কোথায় ছিলে? আবু হিসাম তখন বলল, আমি সমস্ত কিছু দেখছি, আমি সমস্ত ফিল্ডিং সেট করে ফেলেছি, তুই চিন্তা করিস না, এবং আমি ওর সঙ্গে তোকে মেলাবই। তুই এসব বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না বোন। আমি জানি যে তুই ওকে অনেক বেশি ভালোবাসিস, সেটা তোর পরিবেশ পরিস্থিতি দেখেই বোঝা যাচ্ছে। কিছু একটা খেয়ে নে, তুই তো একদম শুকিয়ে গিয়েছিস। সালেহা তখন বলল, না, আমি ওকে না উদ্ধার করে আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো এবং এখানেই আমি ওকে চাই। তুমি ওকে নিয়ে আসো ভাইয়া, ওকে নিয়ে আসো। এই অবস্থায় তখন আবু হিসাম বলল, আমি দেখছি বিষয়টা, তুই কোনো চিন্তা করিস না, খেয়ে নে। সালেহা তখন খেয়ে নিল এবং তাকে ঘুম পাড়িয়ে আবু হিসাম জানলা দিয়ে বাহিরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে সে ছক কষতে লাগলো কিভাবে তাকে ওইখান থেকে বের করা যায় এবং কিভাবে তাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসা যায়। সে একটা বিশাল বড় প্ল্যান তৈরি করলো এবং সেই প্ল্যান মোতাবেক সে আগামী 2 দিন পরেই সেখানে হামলা দিবে, কারণ 3 দিন পরেই তার ওইখান থেকে ফাঁসির কার্যক্রম শুরু হবে এবং সেই ফাঁসির কার্যক্রম শুরু হয়ে গেলে তাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। রাজদরবারের মূল রাজকক্ষ, সেখানে রাজারা সকলে উল্লাস করছে। শয়তান ধরা পড়েছে এবং নিশ্চয়ই এমন কোনো কিছু হবে যার জন্য তারা খুব খুশি এবং আনন্দিত, এবং সত্যি কথা বলতে তারা আর ওয়েট করতে পারছে না। আগামীকালকে তারা ফাঁসি দেওয়ার রায় সিদ্ধান্ত নিয়েছে। এই খবর সকলকে তখন জানিয়ে দেওয়া হলো ঢেরা পিটিয়ে। আবু হিসামের এক চেলা সেখানে ছিল। সেই চেলা তখন আবু হিসামকে বিষয়টা জানালো। আবু হিসাম গভীর রাতে তার যেসব মূল সেনা আছে সে সমস্ত সেনাদেরকে ডাক দিল এবং বলল, তোমাদের মধ্যে 4 জনকে আমি নিয়ে যাব এবং এই 4 জন আমার বিশ্বস্ত। তোমরা জানো যে আমি কিভাবে তোমাদেরকে এখান থেকে অপারেশনটা করাবো, এবং সত্যি কথা বলতে এটা খুব রিস্কি। ঠিক আছে, আমি চাইলে আমার বাবার সাহায্য নিয়ে ওই রাজ্য সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারি, কিন্তু এটা শুধুমাত্র আমার এবং ওই রাজার লড়াই, সেহেতু অন্য কাউকে আমি পেঁচাতে চাচ্ছি না। খুব ট্রিকি ওয়েতে আমরা সেখান থেকে ওকে উদ্ধার করে নিয়ে আসবো, ঠিক আছে? একথা বলতেই তখন সকলে বেশ খুশি হয়ে গেল এবং ওই অবস্থায় আবু হিসাম সেই রাত্রে কারাগারের পেছন সাইডে গেল। ওইখান থেকে সোজা পথ দেখা যাচ্ছে এবং পথের সীমান্তের একদম বা সাইডে পাথরের গ্লাস বেষ্টনী ভেসে সেখানের গ্রিল পার হয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে ওই কারাগারের পেছনের রাস্তা। পেছনে গ্রিলটা তালা দেওয়া এবং ওইটাকে কাটতে সময় লাগবে। দক্ষ 2 জন মিস্ত্রি সাথে করে আবু হিসাম নিয়ে এসেছে। সে ওইখানকার ওই গ্রিলগুলো কাটতে লাগলো জঙ্গলের পেছন দিয়ে সোজা দিকে গিয়ে। বেশ খানিকক্ষণ সময় হওয়ার পরে সেই গ্রিলটা খুলে গেল। খুলে যাওয়ার পর ভেতরে প্রবেশ করলো আস্তে আস্তে পা টিপে টিপে। এটা বন্ধ দরজা, এদিক দিয়ে সাধারণত কোনো জিন বা কেউ প্রবেশ করে না। রাজপ্রাসাদ থেকে বের হওয়ার এটা গুপ্ত রাস্তা। আবু হিসাম এটা সন্ধান জানতো, কারণ এর আগে সে এই রাজ্যে অনেক কাজ করেছে, অনেক গুপ্তচরের মতো, এবং যোদ্ধা হিসেবেও কাজ করেছে। এই রাজ্যে তার প্রতি একটা অন্যরকম মায়া, মহব্বত এবং দায়িত্ববোধ সবকিছুই আছে। আবু হিসাম তার 4 জন সেনাবাহিনী নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। যার পর একটু সামনে যেতেই মূল যে ঢোকার প্রবেশ পথ, সেখানে 2 জন রক্ষী দাঁড়িয়ে আছে। আবু হিসাম দূর থেকে তাদের গলায় 2টো বিষ তীর ছুঁড়ে মারল, যেটা মারলে তারা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে থাকবে, হয়তো আধা দিনের জন্য। ওরকম করে আবু হিসাম কয়েকজনকে বিষ তীর মেরে মেরে সামনে দিকে এগোতে লাগলো এবং বেশ খানিকটা সামনে আসার পর একটা সেলের মধ্যে সেখানে সাগরকে সে দেখতে পেল একটা কোনায় বসে কান্না করছে। আবু হিসামকে দেখে সে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং সে কথা বলতে যাবে। আবু হিসাম তখন তার গলায় সে বিষ তীরটা বসিয়ে দিল, যাতে করে সে কোনো কথা না বলতে পারে বা কোনো কিছু না করতে পারে। সেই বিষের দরজাটা খুলে ফেলা হলো এবং সেখানে 2 জন মুরব্বী জিন আটক ছিল। তারা বলল কি যে, ওই মুহূর্তে আবু হিসাম তাদেরকে একদম মুখে আলকুলুপ আটতে বলে চলল, চুপ, কোনো কথা বলবা না। তারা কথা বলল না এবং বলল, আমার পেছন পেছন আসো, তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে কোনো কথা বলো না। সঙ্গে সঙ্গে ওই 3 জন জিন আবু হিসামের পেছন পেছন আসতে শুরু করলো এবং ওইখান থেকে খুব সাবধানতার সঙ্গে সেই বড় সুড়ঙ্গ পথ দিয়ে সোজা গুহার মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসলো। এবং ততক্ষণে সাগর অচেতন অবস্থায় রয়েছে। সাগরকে ওরা খুব দ্রুত গতিতে ছুটিয়ে ওইখান থেকে নিয়ে চলে আসলো এবং রাজ্যের বাহিরে পর্যন্ত নিয়ে চলে আসলো। সত্যি সত্যি কালকের অপারেশনটা যা হয়েছে সেটা সাগরকে সত্যি অনেকটা ওই সমস্ত সম্পদের হাত থেকে বাঁচিয়েছে, নাহলে ও মারাই যেত। পরের দিন সকালবেলা যখন ওই কারাগারে যাওয়া হলো এবং দেখলো যে যাকে ফাঁসি দেওয়া হবে সে এখান থেকে মিসিং, এবং সমস্ত বিষয়টা যখন জানাজানি হলো তখন সকলে বুঝতে পারলো যে সাগরকে অপহরণ করেছে। এবং রাজা ক্ষিপ্ত হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে এদিক ওদিকে তাকাতে লাগলো। ও খুবই ক্ষিপ্ত হয়ে আশেপাশে তাকাচ্ছে এবং খুব ভয় পেয়ে সকলকে বলছে
এরকম কাজটা কে করতে পারে? নিশ্চয়ই ওর বিশেষ কোনো ক্ষমতা আছে। ও পালিয়ে গিয়েছে, আমাদের রাজ্যের কোনো ক্ষতি করবে। নিশ্চয়ই ওর বিশেষ কোনো ক্ষমতা আছে। বারবার এরকম কথাই বলছে। তা না হলে এরকমটা পালিয়ে যাবে কিভাবে? ওকে উদ্ধার করতে বা আসবে কে? ওর কি কোনো বড় কেউ আছে? এটা সম্ভব না, এটা হতে পারে না। ওকে দ্রুত খোঁজ করে নিয়ে আসো। চারিদিকে রাজ্যে খবর পড়ে গেল সেই ছেলেটি পালিয়েছে, মানুষ ছেলেটি, যে কিনা এরকমটা করেছে এবং যার আজকে ফাঁসি হওয়ার কথা ছিল। সকল রাজ্যের জেনারা আতঙ্কে একদম উতলা হয়ে উঠল। পালিয়ে কোথায় আছে? নিশ্চয়ই রাজ্যের ভেতরে আছে। তান্ত্রিক তখন ডাকা হলো। তান্ত্রিক তখন বলল ও রাজ্যের ভেতরেই আছে এবং এমন ভাবে আছে যে ও যে কোনো ভাবে ক্ষতি করতে পারে সকলের। ওকে খোঁজাখুঁজি করার জন্য লোক পাঠাও। রাজা তখন ভয়ে ভয়ে লোক পাঠালো। যাদেরকে পাঠানো হয়েছে তারাও ভীষণ ভয় পেয়ে আছে। ভয়ে তারা একদম সিক্ত হয়ে আছে। এই অবস্থায় তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সত্যি কথা, তারা ভীষণ ভয়ে সিটকে আছে। রাজ্যের সকল জনতা, সকল জেলেরা ভয়ে একদম উতলা হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে যখন চারিদিকে সকলে ভয় এবং উত্তেজিত হয়েছে, সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। আকাশের ওপর একদল কালো জিন উড়ে আসতে দেখা গেল এবং তাদের সবার সামনে ছিল আবু হিসাম। আবু হিসাম সাগরকে সঙ্গে করে নিয়ে আসছে এবং নিয়ে আসার পর যখন সেই রাজ দহরের দেহের উপর দাঁড়ানোর পর তখন সেই রাজা দেখে বলল, তুমি কি কোত্থেকে নিয়ে আসলে আবু হিসাম? ওই কথা বলার পর আবু হিসাম তার মুখের নাকাবটা সরানোর পর বলল, আপনার সঙ্গে আমার কথা আছে। রক্ষীভর সাগরকে বন্দি করতে আসলো, কিন্তু আবু হিসাম তাদেরকে সরিয়ে দিল। বলল, খবরদার, আমি থাকতে কেউ সামনে আসবে না। আর হ্যাঁ, আপনার রাজ্যে শুনেছিলাম ন্যায় বিচার হয়, কিন্তু এ কেমন ন্যায় বিচার হচ্ছে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। ওই মুহূর্তে যখন রাজা বলে উঠল, আবু হিসাম তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তখন হিসাম বলল যে, আপনি যাকে মারতে চাচ্ছেন তার তো কোনো দোষ নেই। সে সাধারণ একজন নিছক মানুষ মাত্র। তার ভুল এতটুকুই ছিল যে সে জীবন ফেরত পেয়েছে। এটাই কি তার ভুল? জীবন ফেরত পাওয়া, জীবিত থাকা? রাজা তখন কিছু বুঝে উঠতে পারছিল না। বলল, কি বলতে চাচ্ছ তুমি বুঝিয়ে বলো। আর ওই ছেলেটা তো জাসুস, ও আমাদের তালা ভেঙে পালিয়েছে। আর সাধারণ কেউ তো এটা করতে পারে না। আর ও আমাদের এখানকার ক্ষতি করার জন্য ঠেকেছিল। রাজার এই কথা শুনে আবু হিসাম বলল, আপনি ভুল শুনেছেন এবং ভুল বুঝেছেন। এরকমটা কোনো কিছুই না। ও কোনো জাসুসও না, ও সাধারণ একজন কাঠুরিয়া। সমস্ত ঘটনা আবু হিসাম খুলে বলল। রাজা বিষয়টা বিশ্বাস করতে চাচ্ছিল না। ওদিকে সালেহা বিষয়টা খোঁজ পেয়েছে। খোঁজ পেয়ে সে সঙ্গে সঙ্গেই ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এসে সাগরকে তখন দেখতে পেল। তখন তাকে জড়িয়ে ধরল এবং জড়িয়ে ধরে বলল, আমার সাগর। তখন আবু হিসাম বলল, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের মধ্যে কিসের সম্পর্ক, আর নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন যে কি কি ঘটেছিল এবং কি কি হয়েছে। আপনার সেনাপতি আপনাকে ভুল বুঝিয়েছে। ও নিশ্চয়ই এটা চায়নি। কেন চাইনি সেটা তার কাছে গিয়ে শুনুন। কেন সে এটা করতে চায়নি বা এরকমটা করলে তার স্বার্থ কি ছিল? সেনাপতিকে সঙ্গে সঙ্গে ডাক দেওয়া হলো এবং সেই চাষিকেও, সেই চিকিৎসককেও, যে কিনা ওই ছেলেটা সাগরের চিকিৎসা করিয়েছিল, সকলকে রাজদরবারে ডাকা হলো। ডাকার পর তখন সকলের কাছে জিজ্ঞেস করা হলো, আসল সত্য কি তোমরা বলো। তখন সেই চিকিৎসক আসল সত্য বলল এবং সেই যে বড় সেনাপতি ছিল 8 ফুট লম্বা, তাকে ডেকে জিজ্ঞেস করা হলো, তুমি এমনটা কেন করলে? তুমি কেন বলনি জানার পরেও যে ওরা একে অন্যকে ভালোবাসে বা ওরা প্রেমিক, এই জন্যই ওরা এমনটা করেছে? তখন সেনাপতি বলল যে, ক্ষমা করবেন আমাকে, এটা হয়তো আমার ভুল হয়েছে। তবে একজন মানুষ আমাদের জগতে আসুক বা আমাদের জগতের এরকম প্রবেশ করুক সেটা আমি কখনো চাইনি। আমি সালাহকে পছন্দ করতাম এবং সদাগরের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। সদাগর আমাকে এটাও বলেছিল যে, দেখি যদি হয় তাহলে তোমার সঙ্গে মেয়েকে বিয়ে দিব, এবং সদাগরের সঙ্গে আমার অনেক ওঠা বসা আছে। আমি যেদিন সালেহাকে দেখেছিলাম সেদিনকে ওকে পছন্দ করতাম। এই জন্যই আমি ওকে তেমন কিছু বলিনি এবং চেয়েছিলাম এই শয়তান মানুষটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে, তাছাড়া কিছুই না। আমাকে ক্ষমা করবেন, এটা তো আমার ভুল হয়েছে। তখন রাজা বললেন, ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম, তবে এর পরবর্তীতে এরকমটা যেন আর কখনো না হয়। সেনাপতি, তুমি এখন যাও। তুমি একজন সাধারণ নিরীহ মানুষকে মেরে ফেলতে চাচ্ছিলে, ও তো একেতেই প্রাণ থেকে বাঁচিয়েছে, বেঁচে ফিরেছে। আমি এটার বিচার করছি। আবু হিসাম বলল, হ্যাঁ, আপনি এটা সঠিক বিচার করবেন, আমি সেটা জানি। তখন রাজা বললেন, দেখো আবু হিসাম, তোমার বাবা আমার গুরুজন এবং তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। সেই সুবাদে তুমি একজন ভালো যোদ্ধা, তোমার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এবং আছে, থাকবে। তুমি যে তোমাকে বলেছ বিষয়টা এবং সেই বিষয়টা সম্পর্কে আমি নজরপাত এবং আলোকপাত করেছি এবং আমি কি সিদ্ধান্ত নেব তুমি আমাকে সেটা বলো। প্রথম কথা হচ্ছে, ছেলেটা আমাদের এই রাজ্যে প্রবেশ করে আমাদের রাজ্যের নিয়ম ভঙ্গ করেছে। মেয়েটা ছেলেটাকে নিয়ে এসেছে একদম অসুস্থ অবস্থায়,
সেটাও মেয়েটাও নিয়ম লঙ্ঘন করেছে, সেহেতু আমরা নিয়মের তোয়াক্কা করব না, বরঞ্চ আমরা নিয়মকে মানব এবং নিয়মকে নিয়মের মতো করে চলতে দিব। সেহেতু আমার মতে এটার বিচার যেটা হয়, ওরা যেহেতু দুজনেই ভুল করেছে, সেহেতু আমরা ওদেরকে আমার রাজ্যে রাখতে পারবো না। রাজ্যের নিয়ম ভেঙেছে, এরপরে হয়তো অনেকেই করবে, সেহেতু আমি চাচ্ছি ওদের রাজ্য থেকে বিতাড়িত করতে। আমি চাই যে ওরা এই রাজ্য থেকে চলে যাক এবং চলে গিয়ে অন্যত্র কোথাও থাকুক, এবং সেটা কয়েক বছরের জন্য। তারপর ওরা চাইলে আবার ফেরত আসতে পারবে। তবে হ্যাঁ, ওই ছেলেটা যদি আমার রাজ্যে ফেরত আসতে চায় তাহলে এখান থেকে আর যেতে পারবে না, ওদেরকে এখানেই থাকতে হবে। এবং আর যদি ফিরে না আসতে চায় তাহলে তো কোনো কিছু করার নেই, যেখানে থাকবে সেখানে থাকবে, সেখানে নিয়ম অনুযায়ী। সেহেতু মেয়েটা যদি কখনো মানুষের রাজ্যে চলে যায় তাহলে সে আর কখনো কোনো রাজ্যে ফিরে আসতে পারবে না। আমাদের এটাই রুলস এবং এটাই নীতি, এটাই শাসন। একথা বলার পর আবু হিসাম বলল, ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং আপনাদের রাজ্যের প্রতি সম্মান রেখে আমি আপনাদের সম্মানটা রেখে আমি বিষয়টা মেনে নিচ্ছি। তোমাদের কি কোনো সমস্যা আছে সাগর এবং সালেহা? তখন সালেহা বলল, না, আমাদের কোনো সমস্যা নেই, আমি সাগরের সঙ্গে থাকতে পারবো এবং আমরা দূরে গিয়ে থাকবো, এখানে থাকবো না, আমরা শুধু সাগরকে চাই। সাগর আসলে বিশ্বাস করতে পারছে না তাকে কেউ এতটা ভালোবাসে, এতটা ভালোবাসলে তাকে সে রাজ্য ছেড়ে দিতে পারে। ওই অবস্থায় তখন সমস্ত সভা একদম নিরিবিলি হয়ে গেল এবং ওইখান থেকে ওদেরকে চলে যাওয়ার জন্য বলা হলো। ওই অবস্থায় সালেহা এবং সাগর আবু হিসামের গাড়ি বহরে চড়ে সেখান থেকে রাজ্য থেকে বেরিয়ে গেল। সালেহা তখন সাগরকে জড়িয়ে ধরে বসে আছে। আবু হিসাম তখন বলল, চলে তো আসলি, কিন্তু থাকবি কোথায়? তখন সালেহা বলল, ওই যে জঙ্গলের মধ্যে সেই ছোট্ট কুঠিরে, যেখানে ও আমাকে নিয়ে যাবে, আমরা ওইখানেই থাকবো এবং ওইখানে থেকেই আমি আমাদের নতুন জীবন শুরু করব। আবু হিসাম বলল, সেখানে তুই থাকতে পারবি? এরকম অট্টালিকা ছেড়ে আমি কি তোর জন্য সেখানে একটা প্রাসাদ তৈরি করে দিব? অদৃশ্য প্রাসাদ, সেটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র তুই, সাগর, আর কেউ না। তখন সালেহা বলল, দরকার নেই, থাক, আমরা ওইখানেই থাকতে পারবো। সালেহা তখন সেই ছোট্ট কুঠিরে ফিরে আসলো, যেখানে এর আগে সাগর থাকতো এবং কাঠ কাটতো। সাগর তখন বলল যে, তুমি যে আমার সঙ্গে চলে আসলে, এখানে আমি তোমাকে খাওয়াবো কি বা রাখবো বা কিভাবে? ছোট্ট একটা কুঠির বানিয়েছিলাম নিজের কাজের জন্য। তখন সালেহা বলল, কেন, কাঠ কেটে রোজগার করে খাওয়াবে? পারবে না তুমি আমার জন্য এসব করতে? ওই মুহূর্তে তখন সালেহা এই কথা শুনে সাগর বলল, অবশ্যই পারবো, সারা জীবন করেছি, নতুন করে কেনই বা পারবো না। তারা সেখানে সংসার করতে লাগলো, বিয়ে করে সংসার করতে লাগলো। এবং সত্যি কথা বলতে সাগর সালেহাকে খুব বেশি ভালোবাসে, এমনকি সালেহা সাগরকেও। ওরকম ভাবে সাগর তার মায়ের সঙ্গে এবং বোনের সঙ্গে দেখা করতে যেত প্রত্যেক মাসে একবার করে বা দুইবার করে, এবং সে ওরকম ভাবে কাঠ কেটে কিছুদিন তার সংসার চালালো। একদিন হঠাৎ করে জঙ্গলের বীজ একদম মাঝ বরাবর বিশাল বড় এক অট্টালিকা, যেখানে ছোট্ট ঘর ছিল সেখানে অট্টালিকা গড়ে উঠলো এবং বিশাল বড় এক অট্টালিকা। সালেহা বুঝতে পারলো এটা নিশ্চয়ই আবু হিসাম ভাইয়ের কাজ। সে আবু হিসাম ভাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবে না। সাগর কাছ থেকে ফিরে যখন অট্টালিকা দেখতে পেল, সত্যি সাগর অবাক হয়ে গেল এবং বলল, এটা তো আমাদের দরকার ছিল না। তখন সালেহা বলল, দরকার আছে বলে আবু হিসাম ভাই এটা করেছে। তখন সালেহা সাগরের হাতটা তার পেটের উপর রাখলো এবং বলল, ওর জন্য দরকার আছে এবং আমরা এখানে খুব খুশি আছি, বেশ ভালো আছি। কিছুদিন পর তোমার বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন তোমার মাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আর তোমার মাকে সমস্ত বিষয়টা জানিয়ে দিব। আমি অন্তঃসত্ত্বা, কিছুদিনের মধ্যে আমাদের নতুন একটা পরিবার এই বড় পরিবার বাড়িতে আসবে, সেহেতু এখানে এরকমটা করা এবং এখানে এরকমটা থাকা আমাদের জন্য জরুরি, তাই না বলো সাগর? সাগর তখন সালেহাকে জড়িয়ে ধরল। তারা একে অন্যকে অনেক বেশি ভালোবাসে এবং ভালোবাসার অতল গহ্বরে তারা ডুবে যেতে লাগলো। সাগর তখন সালেহার কপালে চুমু খেল। আকাশে রক্তিম চাঁদ, চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ, জঙ্গলের বীজ বড় একটা প্রাসাদ অট্টালিকা, সেখানে সাগর এবং সালেহার সংসার। প্রিয় দর্শক, আমাদের এই এপিসোডটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের টোটাল এই ধারাবাহিক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আশা করি আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের এই চ্যানেলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।